বনে টুনি পাখি তার বাবা রাজু টোনার সাথে বসবাস করত। রাজু টোনা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল, তাই সারাদিন শুয়ে বসে তার দিন পার করত। এদিকে টুনি এবারে ওবারে চেয়ে চেয়ে কিছু খাবার জোগাড় করে তার বৃদ্ধ বাবাকে খাইয়ে কোনো রকমে তাদের দিন পার করছিল। একদিন, বাবা, ও বাবা, বনের কোনো পাখি আর খাবার দিতে চায় না। সবাই আমাকে দেখলেই ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে যে আমি কোনো কাজ জোটাতে পারিনি, কিভাবে এখন আমাদের দিন চলবে বলো তো বাবা? টুনির এমন কথা শুনে রাজু টোনা বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতে থাকে, মারে, আমি তোর এত হতভাগী বাবা যে অভাবের কারণে তোকে না দিতে পারছি বিয়ে, আর না বসিয়ে খাওয়াতে পারছি, অথচ তুই কষ্ট করে অন্যের বাড়ি থেকে খাবার চেয়ে আনছিস, আর আমি সেই খাবারগুলো বসে বসে খাচ্ছি। এভাবে কেন বলছো বাবা? আমি যে তোমারই মেয়ে। তুমি কোনো চিন্তা করো না, আমাদের সুখের দিন একদিন না একদিন আসবে। আর আজ আমি বনের ওই দক্ষিণ কোণে যাব, গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। তুমি নিশ্চিন্তে থাকো বাবা। টুনি তার ভাবনা মতো বনের দক্ষিণ কোণে কাজের খোঁজে বেরিয়ে পড়ে। আর পথের মধ্যে যেতে যেতে ক্লান্ত হয়ে একটা ছোট্ট কলা গাছের নিচে বসে পড়ে টুনি। আর সে বলতে থাকে, হে ঈশ্বর, কষ্ট করার জন্যই কি আমার জন্ম হয়েছে? আর কোথায় যাব? কোথায় গেলে একটু সুখের দেখা পাবো ঈশ্বর? আজ গরিব বলে দুমুঠো খাবার খেয়ে কি বেঁচে থাকার অধিকার নেই? তুমি আমাকে মৃত্যু দাও ঈশ্বর, মৃত্যু দাও। টুনি যখন মনের দুঃখে এসব কথা বলছিল, তখনই টুনির পাশে থাকা কলা গাছটি কথা বলে ওঠে। আহা, তোর বুঝি অনেক কষ্ট, তাই না? তাই তুই এভাবে বলছিস? তোর মুখ দেখেই আমি বুঝতে পেরেছি। বল, তোর কি হয়েছে? আমি তোকে সাহায্য করব। হঠাৎ করে টুনি ছোট্ট কলা গাছের কথা শুনে একেবারে চমকে ওঠে আর ভয় পেয়ে যায়। এরপর টুনি তার সমস্ত ভয় কাটিয়ে কলা গাছকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে কলা গাছ বলে, ও, তবে এই ব্যাপার? তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব। আমি হলাম জাদুই কলা গাছ, সবার চাহিদা মতো প্রয়োজন মেটাতে পারি আমি। তুই আমাকে এখান থেকে নিয়ে গিয়ে তোর বাড়িতে রোপণ কর। আমি বড় হয়ে তোকে অনেক কলা দেব। সেই কলা বিক্রি করে তুই অনেক টাকা পাবি, আর তোর সব অভাবও দূর হয়ে যাবে। কলা গাছের এমন কথা শুনে টুনি অনেক খুশি হয়, আর কলা গাছটাকে উপড়ে নিয়ে টুনি সাথে করে তার বাড়িতে নিয়ে আসে। আর টুনি কলা গাছের ব্যাপারে তার বাবাকে সব কথা খুলে বলে। তারপর টুনি সেই ছোট্ট কলা গাছটিকে তার বাড়ির আঙিনায় রোপণ করে। আর প্রতিদিন টুনি কলা গাছের যত্ন পরিচর্যা করতে থাকে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর ছোট্ট কলা গাছটি একটি বিশাল কলা গাছে পরিণত হয়। এরপর সেই কলা গাছে অনেক কলা ধরে, আর টুনি তা দেখে ভীষণ খুশি হয়। তখন টুনি বলে, ও মা, এত কলা ধরেছে, আমি তো সব কলা বাজারে বিক্রি করে দেব। ঈশ্বর অবশেষে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। আর কলা গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার কলা গাছ দিয়ে সাহায্য করার জন্য। এরপর টুনি একটি ঝুড়িতে করে পাকা কলাগুলো পেড়ে নিয়ে বাজারে চলে যায়, আর সেই কলা বিক্রি করতে থাকে। কলা নেবে গো কলা, পাকা পাকা সুমিষ্টি কলা নিবে গো, নিয়ে যাও নিয়ে যাও, আমার কাছে সুন্দর সুন্দর কলা আছে। কিরে টুনি, তোর আবার কলা গাছ কোথায়? নতুন রোপণ করেছিস বুঝি? দেখি এক ঝুঁকি কলা, দেখি খেয়ে কেমন মজা। তো কত করে দাম রে তোর কলার? এক ঝুঁকি 10 টাকা করে গো দাদা। একবার খেয়েই দেখো না, আমার কলার যে স্বাদ তোমার মুখে লেগেই থাকবে। এ কথা বলে টুনি কবুতরকে এক ঝুঁকি কলা দেয়।
এভাবেই দেখতে দেখতে টুনির ঝুড়ির সব কলাগুলো নিমেষেই বিক্রি হয়ে যায়, আর টুনি কলা বিক্রি করে অনেক টাকা পায়। এভাবেই টুনি প্রতিদিন ওই জাদুই কলা গাছ থেকে কলা পেড়ে নিয়ে বাজারে বিক্রি করত। কিন্তু একসময় বাজারে দিন দিন কলার চাহিদা কমতে শুরু করে, কারণ তখন বনের মধ্যে গ্রীষ্মকাল শুরু হয়ে যায়। আর প্রচন্ড গরম থাকার কারণে সব পাখিরা নারকেল জল খুঁজতে থাকে। আজ সারাদিন কলাগুলো নিয়ে বসে আছি, কিন্তু একটা কলাও বিক্রি হলো না। আমার কলাগুলো যে পচে যাচ্ছে। বনের সবাই তো আমার কাছে কলার বদলে নারকেল জলের খোঁজ করছে। এখন আমি নারকেল কোথায় পাবো? হে ঈশ্বর, তুমি কি আবার আমাকে পথের ফকির বানাবে? এ কথা বলে টুনি কলার ঝুড়ি নিয়ে বাজারেই বসে থাকে, কিন্তু তার একটা কলাও বিক্রি হয় না। এভাবেই বাজারে কলার চাহিদা কমতে থাকে আর নারকেলের চাহিদা বাড়তে থাকে। এরপর টুনির কলা বিক্রি করা বন্ধ হয়ে যায়। একদিন কলা গাছ টুনিকে বলে, টুনি, তুই আর আমার কলা বিক্রি করতে বাজারে নিয়ে যাস না কেন রে? দেখেছিস আমার কত কলা পেকে গেছে আর পেকে পেকে ঝুলে আছে। এত কলার ভারে তো আমি কদিন পর ভেঙেই যাবো রে। না গো কলা গাছ, তোমার কলার আর আমার এখন কোনো দরকার নেই। বাজারে এখন কেউ কলা নেয় না গো, সবাই নারকেল খোঁজে, কারণ গরমের সময় সব পাখিরা নারকেলের জল পান করে। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না রে। তুই হয়তো ভুলে গিয়েছিস আমি একটা জাদুই কলা গাছ, যে কলা ছাড়াও আমি নারকেলও দিতে পারি। কিন্তু আমার গাছে নারকেল ধরাতে হলে তোকে একটা কঠিন কাজ করতে হবে। কি কাজ বলো আমাকে? তুমি যা করতে বলবে আমি তাই করব। শোন তবে বলছি, ওই বনের উত্তরে একটা লাল পাহাড় আছে, আর ওই লাল পাহাড়ের পাদদেশে লাল একটা গোলাপ ফুল আছে। সেই লাল গোলাপ তুলে এনে সেটা রস করে যদি আমার কলা গাছের গোড়ায় দিতে পারিস, তবেই আমার গাছ থেকে নারকেল হবে। তবে সাবধান, ওই গোলাপের চারপাশে অনেক কাঁটা আছে, কিন্তু একটা কাঁটাও যদি তোর শরীরে ফোটে তবে তোর মৃত্যুর সমান যন্ত্রণা হবে রে। আমি পারবো আনতে সেই লাল গোলাপ, আমার সংসার যে চলছেই না, বাবার ঔষধ কিনতে হবে। তোমার কাছে নারকেল না পেলে যে আমাকে না খেয়ে মরতে হবে গো। আমি আজকেই ওই লাল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। এই কথা বলে টুনি বনের উত্তরে লাল পাহাড়ের উদ্দেশ্যে যেতে থাকে। অবশেষে 3 দিন 3 রাত পার করে টুনি সেই লাল পাহাড়ের পাদদেশে পৌঁছায়, আর টুনি সেই লাল গোলাপটি দেখতে পায়। টুনি যেই না গোলাপের দিকে হাত বাড়ায়, গোলাপের কাঁটাগুলো টুনির হাতে বিঁধে যায় আর রক্ত পড়তে থাকে। আর টুনি যন্ত্রণায় চিৎকার করতে করতে বলে, ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম। আমার তো মনে হচ্ছে আমার হাতে কাঁটা ফোটেনি, মনে হচ্ছে কেউ যেন আমার শরীর থেকে হাতটাই আলাদা করেছে। না, যে করেই হোক এই লাল গোলাপ ফুল আমাকে নিয়ে যেতেই হবে। এই কথা বলে টুনি তার ক্ষতবিক্ষত হাত নিয়ে লাল গোলাপটি তুলে তার বাড়িতে চলে আসে, আর সেই ফুলের রস তৈরি করে কলা গাছের গোড়ায় দেয়। আর কলা গাছের গোড়ায় দেওয়ার সাথে সাথে সেই কলা গাছে নারকেল ধরে। এ দেখে তো টুনি ভীষণ খুশি হয়ে যায়। তারপর টুনি সেই কলা গাছ থেকে নারকেল পেড়ে নিয়ে বাজারে চলে যায় আর নারকেল বিক্রি করে অনেক টাকা লাভ করে। দিন দিন টুনির উন্নতি হতে থাকে। আর এই দেখে বনের এক দুষ্ট লোভী যজ্ঞ কাক অনেক হিংসে করত। সে মনে মনে বলতে থাকে, হিংসে হিংসেতে শরীর একেবারে জ্বলে যাচ্ছে আমার। ওই গরিব টুনি পাখি নারকেল বিক্রি করে কি করে এত ধনী হয়ে গেল? তার নারকেলে কি এমন আছে? আজ রাতেই আমি ওই কলা গাছের নারকেলগুলো সব হাতিয়ে নেব। এ কথা বলে যজ্ঞ কাক রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। এরপর রাত হলে যজ্ঞ কাক টুনি সেই কলা গাছের কাছে যায়, আর কলা গাছে নারকেল দেখে যজ্ঞ কাক ওই কলা গাছের নারকেলে হাত দিতে ধরে।
আর ঠিক তখনই যজ্ঞ কাকের শরীরে আগুন ধরে যায় আর যজ্ঞ কাক যন্ত্রণায় চিৎকার করে ওঠে। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, মরে গেলাম গো, মরে গেলাম। আমার শরীরে আগুন লেগে গেছে, জ্বলে গেলাম গো, জ্বলে গেলাম। তুই আমার নারকেলে লোভের বশে হাত দিতে এসেছিস তাই না? দেখ তোর শাস্তি কি হলো, তুই পুড়ে ছাই হয়ে যাবি এখন। খুব মজা হবে আমার শয়তান যজ্ঞ কাক। এভাবেই যজ্ঞ কাক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পুড়ে ছাই হয়ে যায় আর সে তার লোভের শাস্তিও পেয়ে যায়। আর এরপর থেকে টুনি তার বৃদ্ধ বাবা রাজুটোনাকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। আরে আরে, বাহিরে তো দেখছি অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তবে আগামী 3 দিন বৃষ্টি না থামলেও কোনো সমস্যা নেই, কারণ আমার ঘরে যে অনেক দানা মজুদ আছে। তাহলে তো এখন আর পড়াশোনা করতে হবে না, তাই না মা? পড়াশোনা করতে হবে না আর স্কুলেও যেতে হবে না, শুধু ঘরে বসে বসে খাবার খেয়ে ঘুমিয়ে দিনটা কাটিয়ে দেওয়া যাবে, তাই না মা বলো? ওরে আমার পড়াচুনি মেরে, শোনো মেয়ের কথা। শোন মা, জীবনে বড় হতে হলে, খাবার খেতে হলে, পরিশ্রম করতে হলে মন দিয়ে পড়াশোনা আর অনেক পরিশ্রম করতে হবে, তবেই না আমরা অর্থ উপার্জন করতে পারবো আর অনেক সুখে থাকতে পারবো। ও মা, এগুলো আবার তোমাকে কে শিখিয়েছে গো? এগুলো আমার মা আমাকে শিখিয়েছে সোনা, তাই তো আমি এগুলো শিখেছি। আর এখন আমি তোর মা হয়ে এই শিক্ষাগুলো তোকে দিচ্ছি, আর এই শিক্ষাগুলো এখন তোকে গ্রহণ করতে হবে, বুঝেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আমি তোমার শিক্ষা শিক্ষিত হয়ে অনেক বড় হব। এভাবেই তারা মা মেয়ে খুনসুটি করতে থাকে। এমন সময় কে যেন টুনির দরজায় কড়া নাড়তে থাকে। একে কি কালু দাদা, এই অসময়ে তুমি আমার বাড়িতে কেন এসেছো? আসলে টুনি, আমার ঘরের সব খাবার যে শেষ হয়ে গেছে আর আমার ছানারা খাবারের জন্য কান্নাকাটি করছে। তুই আমাকে দয়া করে একটু খাবার দে না রে বোন। আমি তোমাকে খুব ভালো করে চিনি কালু দাদা, তুমি অনেক অলস আর তুমি তো একদমই পরিশ্রম করো না। আর তোমার আজকে পরিশ্রম না করার কারণে আজ তোমার ঘরে কোনো খাবার নেই। এমন অলস পাখি আমি একদম সহ্য করতে পারি না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও আর অন্য কোনো জায়গা থেকে খাবার খুঁজে নাও, যাও বলছি। প্লিজ টুনি, দয়া করে আমার বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমাকে কিছু খাবার দিয়ে দে। এই বৃষ্টির সময় আমি যে কোথাও কোনো খাবার পাবো না রে, সেটা কি তুই জানিস না? মা, ও মা, তুমি কালু আঙ্কেলকে একটু খাবার দাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নাও, এই এক বাটি খাবার তুমি তোমার ছানাদেরকে খাওয়াবে, আর বৃষ্টি কমে গেলে খাবার খুঁজে আনবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে টুনি। কালু কাক টুনির দেওয়া খাবারগুলো নিয়ে বাড়িতে ফিরে যায় আর খাবারগুলো কাকুলিকে দিয়ে সব ঘটনা খুলে বলে। এত করে তোমাকে আমি বললাম একটু পরিশ্রম করো, আর পরিশ্রম করে আমার কথা যদি তুমি শুনতে তাহলে আর অন্যের কাছে এভাবে হাত পাততে হতো না। হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। যাও যাও, এবার নিচে গিয়ে নিজের কাজ করে নাও। কাকলি আর কোনো কথা না বাড়িয়ে নিজের কাজে চলে যায়। দেখতে দেখতে বনে রাত নেমে আসে। ওদিকে বান্টি আর সুখী বাপের বাড়ি থেকে নৌকায় করে আসছিল। হঠাৎই অনেক বৃষ্টির কারণে তাদের নৌকাটা মাঝ নদীতে থেমে যায়। বান্টি, আমার যে ভীষণ ঠান্ডা লাগছে, তুমি দয়া করে কিছু একটা করো বান্টি, আর তাড়াতাড়ি করে ঘাটে যাওয়ার ব্যবস্থা করো। আমি আর কি করব বলো তো সুখী, আমি তো নৌকা চালানোর অনেক চেষ্টা করছি, কিন্তু নৌকার কি যে হলো, নৌকাটা একদমই চলছে না। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না কি যে হলো। বান্টি আর সুখী নৌকা চালানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই নৌকা চালাতে সক্ষম হয় না। এদিকে মুষলধারে বৃষ্টি পড়ার কারণে দুজনেই কাঁপতে থাকে, আর হঠাৎই একটা বড় ঢেউ এসে নৌকাটা ডুবিয়ে দেয়। বান্টি, বান্টি, আমি যে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি যে ডুবে যাচ্ছি, বাঁচাও। আমার এই ডানাটা তুমি ধরো, তুমি কিন্তু একদম আমার ডানাটা ছাড়বে না। সুখী বান্টির ডানা শক্ত করে ধরে, আর বান্টি কোনো রকমের সাঁতরে গিয়ে পাড়ে উঠে যায়। আমার যে খুব ভয় করছে বান্টি, চারদিকে কেমন চমচমে হয়ে আছে, গা চমচমে ভাব, আর কি ঘুটঘুটে অন্ধকার দেখো। আরে আরে, কি অবস্থা সুখী, তোমার মাথা থেকে রক্ত ঝরছে কেন? তোমার মাথা কি করে ফাটলো আর রক্তই বা ঝরলো কেন? আমার মাথা তো ফাটেনি, তাহলে এই রক্ত কোথা থেকে এলো? বান্টি, উপরে তাকিয়ে দেখো, পেতনি, দেখো দেখো। তোরা দুজন কিনা আমাকে দেখে ফেলেছিস, তবে তো তোদের দুজনকে দেখা দিয়ে খেতে হয়।
পেতনি, আমরা অনেক বিপদে পড়ে এখানে এসেছি, তুমি আমাদের না খেয়ে দয়া করে আমাদের সাহায্য করো। আমরা তো আর তোমার কোনো ক্ষতি করিনি গো, যে তুমি তার প্রতিশোধ হিসেবে আমাদের দুজনকে খাবে। তা অবশ্য তোরা একদমই ঠিক বলেছিস রে। তা বলি, তোরা আবার এখানে কি করে এলি? এখানে তো সচরাচর কেউ আসে না। আর তাছাড়া আমি বা তোদের কি করে সাহায্য করতে পারি বলতো? এরপর বান্টি পেতনিকে সব ঘটনা খুলে বলে। পেতনি, আজ রাতটা আমাদের এখানে কোনো নিরাপদ স্থানে রেখে কাল সকালবেলা আমাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত অস্থির হোস না। তোরা আয় আয় আমার পিছু পিছু, আমি তোদের সব ব্যবস্থা করে দিচ্ছি। ও মা, কত সুন্দর গাছের উপরে একটা ঘাসের ঘর। আমার তো ঘরটা অনেক পছন্দ হয়েছে। দেখো বান্টি, কি সুন্দর একটা ঘাসের ঘর। তোরা আর দেরি করিস না, তোরা বরং এই ঘাসের ঘরে ঢুকে পড়, আর বাকিটা সকাল হলে বুঝতে পারবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো পেতনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো। তোরা এই ঘরের ভেতরে সব ধরনের খাবার পেয়ে যাবি রে। তাই ঘরের ভেতরে ঢুকিয়ে খাবার দাবার খেয়ে তোরা বরং শুয়ে পড়। এসব কথা বলে পেতনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে বান্টি আর সুখী সেই ঘাসের ঘরের ভেতরে ঢুকে পড়ে, আর ভেতরে থাকা খাবারগুলো খেয়ে ওরা দুজন ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে আসে, তবুও বৃষ্টি থামার কোনো নামই নেই। বান্টি আর সুখী ঘরের দরজা খুলে পুরো অবাক হয়ে যায়। বান্টি, আমরা তো দেখছি আমাদের বনে চলে এসেছে গো। দেখো দেখো, সবাই বৃষ্টির কারণে কোথাও যেতে না পেরে সবার ঘরের দরজায় বসে আছে। সুখী, আমি তো আমার চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছি না গো। বান্টি আর সুখী এইসব দেখে ভীষণ খুশি হয়। তারপর তারা দুজন বৃষ্টিতে ভিজে সবাইকে সব কথা খুলে বলে। এই সব কথা শুনে কালুর মনে অনেক লোভ হয়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায়। এখন তো অনেক রাত হয়েছে, বান্টি নিশ্চয়ই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই সুযোগে আমাকে আমার কাজটা করতে হবে। কালু চুপি চুপি বৃষ্টিতে ভিজে সুখীর বাড়িতে ঢুকে খাবার চুরি করার জন্য। কিন্তু বোকা কালু খাবার চুরি করার ধান্দায় অন্য সবকিছু সে ভুলে যায়। ওরে বাবারে, ওরে মারে, জ্বলে গেল গো, জ্বলে গেল, আমার পেছন চলে গেল। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। কালুর এমন চিৎকার শুনে বান্টি আর সুখী ঘুম থেকে উঠে পড়ে, আর তারা দুজনে জল ঢেলে কালুর লেজ থেকে আগুন নেভায়। কালু দাদা, তুমি আমাদের কাছে চাইলেই তো আমরা তোমাকে খাবার দিয়ে দিতাম। তোমাকে আর এত কষ্ট করে চুরি করতে হতো না। চুরি করা যে মহা পাপ গো, আর তার শাস্তিও তুমি পেলে, দেখেছো তো? আমি যে লজ্জিত, আমি আর কোনোদিনও এভাবে চুরি করব না। আমাকে তোমরা ক্ষমা করে দাও। দেখো দেখো, তোমরা দেখো, আমার লেজটা কতখানি পুড়ে গেছে। কালু কাক তার নিজের ভুল বুঝতে পারে, আর সে মাথা নত করে সেখান থেকে উড়ে তার বাড়িতে চলে যায়। টুনি, এই টুনি, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। কোথায় গিয়েছে বসে আছে কে জানে। আজ শুধু আসুক, আসুক বাড়িতে, আমি ওর ডানা কেটে ওকে ঘরে বন্দি করে রাখবো। কে গো টুনির মা, এত চিৎকার চেঁচামেচি কেন করছো? কি হয়েছে? বলি, ভর দুপুর বেলায় তো তোমার চিৎকারে আর বাড়িতেই থাকা যায় না। আর বলো না গো, মেয়েটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কাজের বেলা আমি চিৎকার করে করে মরবো, অথচ আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাবো না। আর অসময় ঠিকই বাড়িতে থাকবে জানো। গিয়ে দেখো, হয়তো কোনো খালে বিলে পদ্ম তুলছে, আর নয়তো কারো পেয়ারা গাছে বসে পেয়ারা চুরি করে খাচ্ছে। না গো মাসিমা, আমি তো পেয়ারা না গো, আম চুরি করেছি। খাবে তুমি একটা? খাও খাও, খেয়ে দেখো না দুটো, ভারী মজার আম। তোরও সব চুরি করা আমকে আমি আমার পাপের বোঝা বাড়াতে চাই না। আমি বরং এখন যাই। দাঁড়া দাঁড়া, আজ তো তোকে আমি ঝাঁটাপিটা করেই ছাড়বো। তোকে আমি কত করে বলেছি অন্যের কাছের জিনিসে একদম হাত দিবি না, তবুও কি তোর লজ্জা হয় না নাকি রে? হ্যাঁ, ও মা, আমার সোনা মা, আমার লক্ষ্মী মা তো তুমি। এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। আমি সত্যি বলছি, আর কোনোদিনও আমি চুরি করব না। আমি তো তোমার বাধ্য মেয়ে হয়েই থাকবো মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইবারের মতো আমি তোকে ক্ষমা করলাম,
কিন্তু এর পরের বার যদি এরকম করিস তবে সেদিন আমি তোকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব, এই আমি বলে দিলাম। হয়েছে হয়েছে, আমাকে আর অত ভয় দেখাতে হবে না। এবার নাও তো নাও, আমার জন্য খাবার তৈরি করো। সেই সকালবেলা একটু খেয়েছিলাম কি না খেয়েছিলাম, এখন তো ক্ষুধায় আমার পেটটা একদম চোচো করছে মা। মেনু টুনির জন্য খাবার বাড়তে চায়। এদিকে টুনি বাহিরে আনমনে জানালা দিয়ে কিছু একটা দেখছিল। এমন সময় সুখী পায়রা চিৎকার করতে থাকে, আমার জানা হারিয়ে গিয়েছে, আমার জানা, দয়া করে আমার মেয়েটাকে তোমরা আমার কাছে ফিরিয়ে দাও আমার মেয়েকে। সুখী দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়েকে খুঁজে এনে দিচ্ছি গো। এরপর টুনি সুখী পায়রাকে রেখে পারুলের খোঁজে বেরিয়ে পড়ে। ওই তো পারুল, কিন্তু পারুল কালুর সাথে কেন? তার মানে কি কালু পারুলকে অপহরণ করেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা কালু। এরপর টুনি কিছু গাছের পাতা ছিঁড়ে নিয়ে পাহাড়ের উপরে ওঠে। কালু দাদা, আরে ও কালু দাদা, বলছি তুমি এখানে কি করছো গো? আমি তোমাকে কত জায়গায় খুঁজলাম আমার কথা বলবো বলে, কিন্তু আমি তো তোমাকে কোথাও খুঁজে পেলাম না গো। আরে আরে টুনি যে, তা বলছি কি বলবি বল, আমার কান তো খোলাই আছে, যা বলবি বল, আমি তো শুনতেই পাচ্ছি। আসলে কালু, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এগুলো হলো ঔষধি পাতা, বুঝেছো? এগুলো তুমি খেলে আরো সুন্দর হয়ে যাবে, আর তখন তো সব মেয়েরাই তোমার পিছু পিছু ঘুরে বেড়াবে। তাই নাকি রে, তাহলে দে দে, আর দেরি কেন, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। কালো টুনির হাত থেকে সে ঔষধি পাতাগুলো নিয়ে খেয়ে ফেলে। ওরে বাবা রে, ওরে মা রে, এ আবার আমার কি হলো? আমার এত বায়ু কেন বেরোচ্ছে? আর এসব বায়ুর এত গন্ধই বা কেন? এই টুনি, আই তুই আমাকে এসব কি খাওয়ালি রে? আমার যে বায়ু আর থামছেই না। যা করেছি বেশ করেছি, দুষ্টু কাক কোথাকার, তোকে আমি শাস্তি দিয়েছি, বুঝেছিস তো? এরপর টুনি পারুলকে তার পিঠে বসিয়ে নিয়ে সেখান থেকে উড়ে জঙ্গলে ফিরে আসে। আর পারুলকে সুখী পায়রার হাতে তুলে দেয়। দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর হঠাৎই একদিন মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এই বৃষ্টিতে তো অনেক মাছ ধরা যাবে, আমি বরং মাকে কোনো কিছু না জানিয়ে মাছ ধরতে চলে যাই। আমি ফিরে এলে না হয় মা আমাকে কটা কথাই শোনাবে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। এরপর টুনি জাল নিয়ে নৌকায় করে মাছ ধরতে যায়। আর তখনই হঠাৎ করে দমকা হাওয়া বইতে থাকে। টুনির নৌকাটা দমকা হাওয়াতে এপাশ ওপাশ করতে থাকে। হতে হতে এক পর্যায়ে টুনির নৌকাটা জলে ডুবে যায়, আর টুনিও জলে ডুবে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন টুনির জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটা অচেনা জায়গায় দেখতে পায়। এই কি, এখানে তো দেখছি কেউ নেই। মা, মা, আমাকে তুমি নিয়ে যাও মা, আমি যে ভুল জায়গায় আটকে গেছি মা, কোথায় কোথায় তুমি? টুনির এমন চিৎকার যেন কেউই শুনতে পায় না, কিন্তু হঠাৎ করে টুনি কারো আওয়াজ শুনতে পায়। এই মেয়ে, তুমি আর সামনে এগিয়েও না, সামনে যে তোমার জন্য ঘোর বিপদ। কে কে তুমি? তুমি আমার সামনে কেন আসছো না? আর আমাকে কে শেষ করে দেবে? জল রাক্ষসী তোমাকে মেরে ফেলবে। কে? তুমি এসব কে বলছো? আমি একদম ঠিক কথাই বলছি। আমি হলাম অচিনপুরের যুবরাজ। আমি এখানে এসেছিলাম শিকার ধরার জন্য, কিন্তু তখনই যে আমি জল রাক্ষসীর সামনে পড়ে যাই, আর তখনই তার নজর আমার উপর পড়ে। সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি না করাতে সে ভীষণ রেগে যায়, আর তারপর সে আমাকে এই গাছের ভেতরে বন্দি করে রাখে। একে, তুমি এসব কি বলছো কি? তোমার কি তবে মুক্ত হওয়ার কোনো উপায় নেই? আছে তো, একটা উপায় আছে। তাই? তাহলে আমাকে বলো, কি কি সেই উপায়? এই জঙ্গলের শেষের দিকে একটা বিরাট গাছ আছে, আর সেই গাছের উপরে আছে একটা বিরাট ফুলকপির ঘর, আর সেই ঘরের মধ্যেই আছে একটা আগুন কাঠি। সেই আগুন কাঠি এনে যদি আমাকে স্পর্শ করানো যায়, তবে যে আমি আবারও আগের মতো হয়ে উঠবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি উড়ে উড়ে সেই গাছের কাছে যায়, আর গিয়ে দেখে সত্যি সত্যি একটা ফুলকপি ঘর রয়েছে গাছের ডালে। এরপর টুনি সেই গাছের ডালের ফুলকপি ঘরের ভেতরে ঢুকে পড়ে। সে যেই না আগুন কাঠি হাতে নেয়, তখনই সেখানে জল রাক্ষসী প্রকট হয়।
পুচকি মেয়ে, তোর কি না এত বড় সাহস? তুই আমার আগুন কাঠিতে হাত দিয়েছিস? দে, ওটা আমাকে এক্ষুনি ফিরিয়ে দে, দে বলছি, নইলে তোর কপালে দুঃখই আছে। না না, এটা আমি তোকে কিছুতেই দেব না। টুনি আগুন কাঠিটা নাড়াতে আগুন কাঠি থেকে আগুন বের হয়ে রাক্ষসীর শরীরে লাগে। অমনি রাক্ষসী সেখানে বধ হয়ে যায়। তাছাড়া আগুন কাঠি যে সৎ লোকের কাছে গেলে আগুন কাঠির শক্তি দ্বিগুণ বেড়ে যায় সেটা কেউই জানতো না। এদিকে রাক্ষসী মারা যাওয়ায় যুবরাজও গাছ থেকে মুক্ত হয়ে বেরিয়ে নিজের আসল রূপে ফিরে আসে। তোমাকে যে অনেক ধন্যবাদ। চলো, তোমাকে আমি বাড়িতে পৌঁছে দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাজকুমার, ঠিক আছে, চলো। এরপর তারা দুজনে নিজেদের জায়গায় ফিরে যায়। আর সবাই সবার মতো করে সুখে শান্তিতে থাকতে লাগে।